হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব বাংলা দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের 14 দাগের কোশ্চেনটি, শান্তাময়ী গার্লস হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 26। একের দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। রণসজ্জায় সজ্জিত মেঘনাদের রথ ছিল। মেঘবর্ণ হবে। জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক 1000 বছরের বেশি। তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল রেঙ্গুনে। বিশ্ব পাতার বক্ষকোলে যা ঝোলে সেটা ফুল, ফল, না মুন্ডু, না কৃপান? তো সঠিক উত্তর হবে কৃপান। দ্বিগু সমাসের পূর্বপদটি হল সংখ্যাবাচক। এরপরে 2 দাগের কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এসব কথা বলার দুঃখ আছে। কোন কথা বলার দুঃখ আছে বলে বক্তার ধারণা? এসব কথা বলার দুঃখ আছে, এসব কথা বলতে বোঝানো হয়েছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বক্তা অপূর্বর সহকর্মী তলোয়ার করের দুঃখের কথা বলা হয়েছে এখানে। হাকে ওই কার হাক শোনা যাচ্ছে? হাকে ওই ধ্বংস ও সৃষ্টির দেবতা হাক শোনা যাচ্ছে। 2-3 হাসিবে মেঘবাহন। মেঘবাহন কে? মেঘবাহন হলেন দেবরাজ ইন্দ্র। উল্লেখ্য যে দেবরাজ ইন্দ্রের বাহন মেঘ, তাই তাকে মেঘবাহন বলা হয়। বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বহুরূপী বহুরূপ ধারণ করে যে, এটা উপপদ তৎপুরুষ সমাস। 2-5 অলপ সমাস কাকে বলে উদাহরণ দাও। সমাসীপন্ন হওয়ার পরেও পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ না পেয়ে সমাস সমান পদের মতো থাকে বা সমাস সমান পদের মতো থেকে গেলে তাকে অলপ সমাস বলে। যেমন মনের মানুষ, মন মানুষ নয়। এরপরে 3, 4, 5, 6, 7 এগুলি আমরা পিডিএফ আকারে আলোচনা করব। কম বেশি 60 শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে কেন একথা বলা হয়েছে? এই কথাটি বিরাগী রূপী হরিদা জগদীশবাবুকে বলেছিলেন। ছদ্মবেশী হরিদা যখন জগদীশবাবুর বাড়ি যান, সেই সময় জগদীশবাবু তার বারান্দায় চেয়ারের উপর বসে ছিলেন। বিরাগী রূপী হরিদাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়েন বটে, কিন্তু বারান্দা থেকে নেমে আসেন না। সাধারণত বাড়িতে কোনো অতিথির আগমন হলে তার কাছে গিয়ে আপ্যায়ন করাই সামাজিক রীতি। এমনকি বলা হয়, প্রকৃত ভক্তের ডাকে ভগবানও সাড়া দিয়ে ভক্তের কাছে পৃথিবীতে নেমে আসেন। কিন্তু জগদীশবাবু একজন ধনী এবং গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তাই সম্ভবত একজন গরিব সন্ন্যাসীকে দেখে নিজ অহংকারের কারণে সঠিকভাবে আপ্যায়ন করেননি। বিরাগী রূপী হরিদা জগদীশবাবুর অহংকার ভাঙার জন্য আপনি কি ভগবানের থেকেও বড় এই কথা বলেছেন। এরপরে 3-2 এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। প্রয়াউল্লাস কবিতায় কবি নজরুল পরাধীন ভারতের শোষিত লাঞ্ছিত স্থিতি অবস্থাকে মহানিশা অর্থাৎ দীর্ঘ অন্ধকার আচ্ছন্ন রাত্রির সঙ্গে তুলনা করেছেন। কবির বিশ্বাস, নিপীড়িত দেশের এই দুর্দশার অন্ধকার ভেদ করে নতুন সকাল আসবে, কারণ প্রলয় আসন্ন। এ প্রলয় মুক্তিকামী দেশবাসীর নবজাগরণের প্রলয়।
ফলে ধ্বংসের মধ্যে তিনি দেখতে পেয়েছেন নতুন জীবনের সম্ভাবনা। রৌদ্রের ভিতরে যেমন লুকিয়ে থাকে সুন্দর, তেমনি অন্ধকারের শেষে মেলে আলোর উৎস। তাই কবি অন্ধকার রাত্রির শেষে নতুন সূর্যোদয়ের মধুর হাসির আশ্বাসবাণী শুনিয়েছেন। এরপরে 4 দাগের প্রশ্ন আলোচনা করব। 4-1 অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। চরিত্র বৈশিষ্ট্য: মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশের প্রধান চরিত্র ইন্দ্রজিৎ। তাকে আশ্রয় করেই কাহিনীর বিকাশ ঘটে। সেখানে ইন্দ্রজিতের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বীরত্ব ও আত্মবিশ্বাস: ছদ্মবেশী দেবী লক্ষ্মীর কাছে লঙ্কার সর্বনাশ এবং বীরবাহুর মৃত্যুর খবর শুনে ইন্দ্রজিৎ বলেন, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে। দুবার রামচন্দ্রকে যুদ্ধে হারিয়েছেন ইন্দ্রজিৎ। তৃতীয়বারও পরাজিত করতে আত্মবিশ্বাসী ইন্দ্রজিৎ রাবণকে বলেছেন, সমূলে নির্মূল করিব পামরে আজ। কর্তব্য সচেতনতা: ইন্দ্রজিৎ শুধু পিতৃভক্তই নন, নিজের কর্তব্য সম্পর্কেও তিনি অত্যন্ত সচেতন। তাই তিনি বলেন, থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্কিত ঘুষিবে জগতে। স্বদেশ প্রেম: ইন্দ্রজিৎ স্বদেশ ও স্বজাতির প্রতি একনিষ্ঠ। তাই তিনি বলে ওঠেন, হাদিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা। আত্মমূল্যায়নের মানসিকতা: লঙ্কার দুর্দশা এবং বীরবাহুর মৃত্যুর পরে তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। হাদিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি বামাদল মাঝে। এই আত্মসমালোচনা চরিত্রটিকে মহান করে তুলেছে। পত্নীর প্রতি গভীর অনুরাগ: প্রমীলার সঙ্গে ইন্দ্রজিতের দাম্পত্য সম্পর্কটি ছিল অত্যন্ত মধুর। প্রমীলা ইন্দ্রজিৎকে যুদ্ধে ছাড়তে না চাইলে ইন্দ্রজিৎ বলেছেন যে তাকে প্রমীলার ভালোবাসার দৃঢ় বন্ধন থেকে আলাদা করার ক্ষমতা কারোর নেই। উপসংহারে বলা যায় যে মধুসূদনের কাছে ইন্দ্রজিৎ ছিলেন ফেভারিট ইন্দ্রজিৎ। সেই পক্ষপাত এবং সহানুভূতি এখানে ইন্দ্রজিৎ চরিত্রে দেখা যায়। এরপরে আলোচনা করব 4-2 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটি কে? তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবী উপন্যাসে যে বাবুটির কথা বলা হয়েছে তিনি হলেন গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিক। গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী সব্যসাচী মল্লিককে পুলিশ থানায় ধরে আনে, কারণ রাজবিদ্রোহী সব্যসাচীর নামে ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেপ্তার করার জন্য ব্রিটিশ সরকারের পদস্থ পুলিশ অফিসার নিমাইবাবু রেঙ্গুনে এসেছেন। এই সময় পুলিশ অফিসার নিমাইবাবু ও অপূর্ব থানায় উপস্থিত ছিলেন। নিমাইবাবু এসেছেন সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করার জন্য, আর অপূর্ব এসেছেন তার বাড়িতে চুরি হয়ে যাওয়া বিষয়ে পুলিশকে জানাতে। গিরিশ মহাপাত্রের শরীর স্বাস্থ্য দেখে তার জীবনের মেয়াদ বেশি দিন নেই বলে অপূর্বর মনে হয়েছিল। গিরিশ মহাপাত্রের চেহারা সাধারণত মানুষের মতো হলেও অদ্ভুত ছিল তার দুটো চোখ। শরীর রুগ্ন, দুরারোগ্য, ক্ষয়রোগে আক্রান্ত, বয়স 30-32-এর বেশি নয়। রুগ্ন ও দুর্বল শরীর হলেও তার চোখের দৃষ্টি ছিল অত্যন্ত গভীর জলাশয়ের মতো। তার বেশভূষাও ছিল অদ্ভুত। মাথার সামনের দিকে চুল বড় আর ঘাড়ে কানের দিকে খুব ছোট করে ছাঁটা। মাথার চুলে জবজবে করে নেবুর তেল মাখা, যার উৎকট গন্ধে ঘর ভরে উঠেছিল। গায়ে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, বুক পকেটে ছিল বাঘ আঁকা রুমাল, পরনে ছিল বিলেতি মিলের মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে ছিল সবুজ রঙের ফুলমোজা, পায়ে ছিল বার্নিশ করা পামশু, যার তলাটা আবার টেকসই করার জন্য লোহার নাল দিয়ে বাঁধা। হাতে ছিল একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। তবে সবকিছুই ছিল নোংরা। কয়েকদিনের জাহাজ যাত্রায় ধকলে এগুলো নোংরা হয়ে গিয়েছিল। সবকিছু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে গিরিশ মহাপাত্র বেশ ভালো রকম শখেরই মানুষ ছিলেন। 5 নম্বর 5-1 আর কি 125টা শব্দ উত্তর দিতে হবে।
আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে তিনি কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা নাট্যাংশটি ঐতিহাসিক প্রেক্ষাপটে লিখিত। বাংলার নবাব সিরাজউদ্দৌলার জীবন কাহিনী এবং নবাব তথা বাংলার ট্র্যাজেডিক পরিণতি এই নাটকের বিষয়বস্তু। উদ্ধৃত উক্তিটির বক্তা সিরাজউদ্দৌলা ফরাসি প্রতিনিধি মসিও লাকে উদ্দেশ্য করে বলেছেন, দীর্ঘকাল ধরেই ইংরেজদের সঙ্গে ফরাসিদের বিবাদ। সেই বিবাদের সূত্রপাত সাগর পাড়ে হলেও তার সূত্র ধরেই এ দেশেও। উভয় পক্ষের মধ্যে রেষারেষি ছিল অব্যাহত। ইংরেজরা সিরাজউদ্দৌলার অনুমতি ব্যতীতই চন্দননগর আক্রমণ ও অধিকার করে। সেখানকার সবকটি ফরাসি বাণিজ্য কুটি অধিগ্রহণের দাবি জানায়। এর সুবিচারের আশায় ফরাসিরা নবাবের শরণাপন্ন হলেও সিরাজউদ্দৌলা তাদের সাহায্য করতে পারেননি। এখানে তিনি নিজের সেই অক্ষমতার কথাই বলেছেন। বক্তা নবাব সিরাজউদ্দৌলা ফরাসিদের কাছে ক্ষমা চেয়েছেন, কারণ ফরাসিরা তার সঙ্গে কখনোই দুর্ব্যবহার করেনি। তাই তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি থাকলেও এবং অভিযোগ ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও তিনি তাদের সাহায্য করতে অপারগ। নিজের অক্ষমতার এবং নিষ্ক্রিয়তায় আন্তরিকভাবে লজ্জিত সিরাজ ক্ষমা প্রার্থনা করেছেন। এরপরে আলোচনা করব 6-এর 150টি শব্দের উত্তর দিতে হবে। 6 ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কি কারণে ঘুমের মধ্যে কনির মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল? লেখো। কথামুখ আলোচ্য অংশটি মতি নন্দীর কনি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। ক্ষিতীশের আদর। একদিন ক্ষিতীশ তাড়াতাড়ি খাওয়া সেরে ঘরে এসে দেখলেন দিনভর পরিশ্রমে ক্লান্ত কনি অকাতরে ঘুমাচ্ছে। বালিশ নেই, তার বদলে দুটো হাত জড়ো করে মাথার নিচে রাখা। ক্ষিতীশ বসলেন ওর পাশে, তারপর তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। হঠাৎ ক্ষিতীশ শুনলেন কনি ঘুমের মধ্যে আপন মনে কি যেন বলছে। তিনি একটু ঝুঁকে পড়লেন শোনার জন্য। একটু পাতলা হাসির রেখা দেখলেন কনির মুখে। ঘুমের মধ্যে সে বলছে, আমায় কুমির দেখাবে বলেছিলে। এ কথা শুনে ক্ষিতীশ ফিসফিস করে বললেন, দেখাবো তোকে, চিড়িয়াখানায় নিয়ে যাব। এরপর আরও অনেক জায়গা দেখানোর কথা বললেও ক্ষিতীশ তারপর বললেন, তুমি যাবি দিল্লি, মুম্বাই, মাদ্রাস, আরও দুটো টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। অদমিত আবেগের বহিঃস্থ প্রকাশ। ঘুমের আবেশ তখনও কাটেনি কনির। ঘুমের মধ্যেই সে মনে করে যেন তার দাদার সঙ্গে কথা বলেছে। ক্ষিতীশের কথাগুলো সে দাদার কথাই মনে করেছে। তাই ঘুরতে যাবার কথা শুনে ঘুমের মধ্যেই কনির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল। জেগে থাকা অবস্থায় যা সে বলতে পারে না, অদমিত সেই আবেগ যেন তার ঘুমের মধ্যেই প্রকাশ পায়। এরপরে আলোচনা করবো 7-এর দাগের সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা। এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করতে বলছে। তো প্রতিবেদন নিজস্ব তুলতে গিয়ে দুর্ঘটনা, মানে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা। প্রতিবেদকের নাম লিখতে হবে, প্রকাশের তারিখ লিখতে হবে, স্থান কলকাতা দিলাম এখানে। তো সম্প্রতি নিজস্ব বা সেলফি তুলতে গিয়ে একটি মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। গতকাল কলকাতার প্রিন্সেপ ঘাটে বেড়াতে গিয়ে এক কিশোর নদীর ধারে দাঁড়িয়ে সেলফি তোলার সময় হঠাৎ করে পা পিছলে নদীতে পড়ে যায়। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও স্রোতের তোড়ে ছেলেটি ভেসে যায়। পরে ডুবুরি এসে দেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের মতে কিশোরটি নদীর একেবারে ধারে ঝুঁকিপূর্ণ স্থানে দাঁড়িয়ে ছবি তুলছিল। তার বন্ধুরা তাকে সাবধান করলেও সে কথা না শুনেই মোবাইলে ফোকাস নিয়ে ব্যস্ত ছিল। দুর্ঘটনার পর পুলিশ এসে তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্ট এলাকায় সেলফি তুলতে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। এই ধরনের ঘটনা আমাদের একটি বড় বার্তা দেয় যে সেলফি তোলা আনন্দের মাধ্যমে হলেও তা কখনোই জীবনের ঝুঁকির কারণ হওয়া উচিত নয়। তরুণ সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য পরিবার ও স্কুলকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জারি ও নজরদারি বাড়ানো প্রয়োজন। উপসংহার: নিজস্ব তুলতে গিয়ে বা সেলফি তুলতে গিয়ে মূল্যবান প্রাণ হারানোর ঘটনা
অত্যন্ত দুঃখজনক। সচেতনতা, সাবধানতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। Thank you for watching my video.